কপালে যখন খারাপই থাকে তখন ভাই কিচ্ছু করার নেই, কারণ লেখা হয়ে গেছে, তো কপালে লেখা হয়ে গেছে, কপালে যে খারাপই আসবে এটা তো লেখা হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই, এটা তো লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে, কী করবো আমি। তো 2026 সালে সেটা আমার উপরে এসে পড়ছে। তো এখন হলো 2026 সালের জানুয়ারি মাসের কয় তারিখ, আজকে 26 বা 27 তারিখে ভিডিওটা করা। আপনারা দেখছিলেন কি না জানি না। মনে আছে এই বাড়িটা যখন আমি কিনি, আজ থেকে অনেক দিন আগে, কতদিন হবে, মোটামুটি 2-3 বছর আগে, মনে আছে এই বাড়ি যখন আমি কিনি তখন কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখেছিলাম, ভিতর বাইরে সব কিছু যখন আমি ইন্সপেকশন করি পুরো টিম দেখিয়েছিলাম, রিয়ালটরের অফিস থেকে শুরু করে যেখানে সই স্বাক্ষর হইলো, বাড়ি বেচা কিনা ফাইনাল হলো, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখেছিলাম। তো এখন দিনকাল ভালোই যাচ্ছিলো, সবই ঠিকঠাক আছে, কিন্তু এখন বললাম না কপালে যেটা খারাপই। তো প্রথম ভাবলাম এত সুন্দর বাড়ি, এই বাড়িটা কিন্তু আমি যে বাড়িতে থাকি তার চেয়েও সুন্দর বাড়ি। তো প্রথম ভাবলাম এটাকে প্রথম ভাড়া দিয়ে দিই, ভাড়া দিই। এটা কিনছিলাম প্রায় $3,25,000 দিয়ে। তো প্রথম ভাবলাম যে এটাকে ভাড়া দিয়ে দিই, মাসে হয়তো $2,500-3,000 মতো ভাড়া পাবো, দিনকাল ভালোই যাবে এটা দিয়ে। তো প্রথম এটাকে ভাড়া দেওয়ার চেষ্টা করলাম, দেখি ভাড়া হয় না। তারপরেও আমার আরেকটা বাড়ি আছে, সেখানে ভাড়াটিয়ার সাথে দুনিয়ার গন্ডগোল হয়েছে, তো একটা ভয় ঢুকে গেছে বুঝছেন ভাড়াটিয়া নিয়ে। আমেরিকার সিস্টেম হলো যদি আপনি বাড়ি ভাড়া দেন, তাহলে কোনো কারণে যদি ভাড়াটিয়া ভাড়া না দেয়, তাহলে আপনি বাড়ি থেকে ভাড়াটিয়া বেরও করতে পারবেন না, এবং এর জন্য আপনাকে কোর্ট পর্যন্ত যেতে হইব, সেখানে আবার বহুত পয়সা খরচ, অন্তত $2-3,000 খরচ হয়ে যাবে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করার জন্য। এটাকে এই দেশের ভাষায় বলা হয়ে থাকে এভিকশন। পয়সা কড়ির ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, ধৈর্য লাগে, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। দ্বিতীয় আরেকটা কাহিনী আছে, যে ভাড়াটিয়াটা বাড়ির ভিতরে আছে, তো তার সাথে তো আপনি একটা কাহিনী করে ফেলছেন, তো সে তো এটা স্বাভাবিকভাবে নেবে না। তো যার ফলে সে যেটা করতে পারে, বাড়ির কঠিন ড্যামেজ করতে পারে, যেটাও ঠিক করতে আপনার $1,000 লাগবে। যেমন মনে করেন বাড়ির ভিতরের বাইরে বা যে এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে, যে হট ওয়াটার ট্যাঙ্ক আছে, যে চুলা আছে, কিচেন আছে, যে কাউন্টার টপ আছে, এগুলো তো ভাই অত্যন্ত এক্সপেন্সিভ। তো এগুলো যদি ভেঙে চলে দিয়ে যায়, আপনি কিছুই করতে পারবেন না, ভাড়াটিয়াকে ধৈরা কানের নিচে একটা দিতেও পারবেন না। বাংলাদেশ হলেও তো আমরা এটা করতে পারি, কিন্তু এখানে পারবেন না। তো যার ফলে ওই অন্য বাড়িটাতে, আমার আরেকটা যে বাড়ি আছে এখান থেকে 10 মিনিট দূরে, আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির পাশের বাড়ি, এটা আপনারা দেখেছেন ভিডিওতে যারা আমাকে নিয়মিত ফলো করেন। তো সেই ভাড়াটিয়ার সাথে ওই জ্যাক এবং কায়লার সাথে যখন ঝামেলা হলো, তখন মন থেকে উঠে গেছে যে বাড়ি আর ভাড়া দেবো না। তখন শুরু করলাম কি, এয়ারবিএনবির ব্যবসা। এখন এয়ারবিএনবিও ভাই অনেক হয়রানি করছে, এয়ারবিএনবি বুঝছেন, অনেক হয়রানি করছে। এয়ারবিএনবি যতটা লাভজনক মনে হয়, আপনারা যারা গেস্ট হিসেবে এয়ারবিএনবির বাড়িতে থাকেন, আসলে বাস্তবে কিন্তু অতটা না। তো এয়ারবিএনবির কাহিনী নিয়ে অন্য একটা ভিডিওতে আমি বলবো, সেই কাহিনী যদি এখানে শুরু করি তাহলে এই ভিডিওটা বড় হয়ে যাবে। তো তারপরে কি করলাম, তারপরে এটা বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করলাম বুঝছেন, 1 বছর পরেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করলাম। ছিল এয়ারবিএনবিতে ছিল 1-1.5 বছর মতো ছিল। তো তারপরে বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করলাম, তারপরে সহজে বিক্রি হয় না। কী কারণে বিক্রি হয় না সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার চারদিকে কাহিনী দেখেন, আমি যখন এই প্রথম বাড়িটা কিনি তখন কিন্তু এই কাহিনী ছিল না। এই যে দেখেন, এইটা হলো আমার বাড়ির সীমানা, এই যে এটা হলো আমার বাড়ির সীমানা, এই যে এখান দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এটা হলো আমার বাড়ির সীমানা। মানে যখন কিনছিলাম তখন তো সীমানেই ছিল, কিন্তু এখন সরকারি জায়গা নিয়ে যেতেছে, দেখতে পাচ্ছেন। ওই যে দেখেন কঠিন রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, এবং এখান থেকে কি এই দেখেন কোন পর্যন্ত ভেঙে নিয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই। এই পর্যন্ত ভেঙে নিয়েছে, কমসে কম 30 ফিট জায়গা হবে, দেখছেন, এই পর্যন্ত ভেঙে নিয়েছে। এগুলো সরকার নিয়ে যেতেছে বুঝছেন, ওই যে ওখানে দাগ দিয়ে রাখছেন, এই এখান থেকে নিয়ে ওই পর্যন্ত প্রায় 30 ফিট, তারও বেশি হবে মনে হয়। তো এখন কি হয়েছে, সরকার ডিসিশন নিয়েছে, এটা যেহেতু অত্যন্ত বিজি একটা রাস্তা, তো এই জন্য সরকার ডিসিশন নিয়েছে এটাকে 4 লেন করবে, অর্থাৎ এক সাইড দিয়ে দুইটা করে লেন থাকবে, তাহলে 2 লেন 4 লেন, এবং মাঝখানে মেডিয়েবল রাখবে, এবং 2 সাইডে আবার সাইড ওয়াক রাখবে। যদি এটা করে এই এলাকার চেহারা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন যত গাড়ি, এই গাড়ির কারণে এখানে রাস্তায় মানে সমস্যা বুঝছেন, প্রচুর গাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন তো কমই, বিভিন্ন জায়গা থেকে গাড়ি বন্ধ, এত গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে খুব বিজি একটা রাস্তা। তো যার ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে এখানে 4 লেন করবে। এখন 4 লেন করতে গিয়ে তারা কী করছে, এই যে আমাদের বাড়ির 30 ফিট জায়গা এটা নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন। তো এখন কাহিনী যেটা হয়েছে সেটা হলো 30 ফিট জায়গা নিয়েছে, সব কিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে তো হইতো। এখন জায়গা তো নিয়েছে সেটা বড় কথা, এটা অবশ্য সরকারি জায়গা, এতদিন আমরা বুক করছি, ড্রাইভওয়েটা তো ছোটো হয়ে গেছে আমার এখন সরকারি জায়গা নিয়ে নেওয়ার পরে। সমস্যাটা হয়েছে এখানে যে রোড কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, দেখায় আমি আপনাদেরকে, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে রোড কনস্ট্রাকশন কাজ চলছে, তারপরে এইখানে ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখছেন ওই যে ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে, একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই, ওই যে দেখেন পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে। তো
এই আর কি। তো এখানে যে রোড কনস্ট্রাকশনের কাজ চলছে এটা আজকে থেকে না, প্রায় 6-7 মাস হয়ে গেছে বা তারও বেশি সময় এবং চলছি। এইটা কবে শেষ হবে আল্লাহ মাবুদ ছাড়া কেউ বলতে পারেন। তো এখন আমার কপালে যেটা খারাপই আসছে সেটা হলো, এখন রোড কনস্ট্রাকশনের কাজ যদি এরকম 2 বছর 3 বছর করে চলে এবং রাস্তাঘাটের অবস্থা যদি এরকম থাকে, যেটা আমি ভিডিওতে বারবার আপনাদেরকে দেখাচ্ছি, তো ভাই আপনি চাইলে তো এই বাড়ি আর বিক্রি করতে পারতেছেন না, আর বিক্রি করলেও বা ভ্যালু অনেক কমে যাবে। দ্বিতীয় কথা হলো, চারদিক দিয়ে যেহেতু রোড টোড বন্ধ করে রাখছে এবং নানান জায়গায় ঘুরে ঘেরে যেতে হয়, তো যার ফলে আমার যে বাড়ির ভাড়াটিয়া আছে, এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাড়িতে বর্তমানে একটা ভাড়াটিয়া আছে, এবার তার ভাড়াটিয়ার গাড়িটা দেখা দিই। এটা হলো ভাড়াটিয়ার গাড়ি, ওই যে ওইটা হলো ভাড়াটিয়ার গাড়ি, আর এটা হলো আমার গাড়িটা আমি এখানে রেখেছি। তো যে ভাড়াটিয়া আছে সেও এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আর রোড কনস্ট্রাকশনের যেহেতু কাজটা চলতেছে, প্রত্যেক দিন অত্যন্ত বিরক্তকর, নানান জায়গায় ঘুরে টুরে যেতে হয়, রাস্তাঘাট আটকে রাখে। এই কারণে সে আমাকে নোটিশ দিচ্ছে যে এখন তারা চলে যাবে, ঘর ছেড়ে চলে যাবে। 1 বছরের লিজ ছিল, তো 1 বছরের লিজ শেষ। তো এখন ভাই আমি বাড়ি নিয়ে পড়ছিল বিরাট মুসিবতে। একে তো আমি এয়ারবিএনবি দিতে পারছি না, এর কারণ হলে রোড কনস্ট্রাকশনের কারণে এখানে যাতায়াত অনেক কষ্ট হয়ে গেছে এবং এটা শেষ হতে কমসে কম আরও 2-3 বছর সময় লাগবে। দ্বিতীয় আরও সমস্যা হলো, বাড়ি যে বিক্রি করে দেবো তাও পারতেছি না, বাড়ির দামও কমে দিয়েছে। এই বাড়ির বর্তমান ভ্যালু আছিল $3,60,000 দেখাই। এই যে এটার ভ্যালু আছে বর্তমানে বাজারে $3,60,000। ওই যে দেখেন আমি এখানে একটা সেলের সাইনও দিয়ে রাখছি, এটা আমার রিয়ালটর দিছে, রিয়ালটরের মাধ্যমে, তো তারা ওই যে সেলের সাইন দিয়ে রাখছেন। তো এখন সেখান থেকে দাম কম, $3,60,000 থেকে দাম কমে $3,20,000 দিয়ে রাখছি। তারপরে যেহেতু এটা কিনে এই আপদ থেকে যদি আমি মুক্তি পাই, এর কারণ হলো এখানে তো ভাই হচ্ছে না, না ভাড়া পাই, না এয়ারবিএনবি দিতে পারি, না এখন বাড়ি বেচতে পারতেছি। কতগুলো টাকা, প্রায় $3,50,000 যদি হিসাব করেন, তো হিসেবে প্রায় 4 কোটি টাকার মতো আমার এখানে আটকা পড়ে গেছে। এখন রিয়ালটরে দিয়ে রাখছে যে দেখো ভাই, তুমি যদি পারো তাহলে বিক্রি করে দাও। আর দ্বিতীয় জিনিস হলো পাশাপাশি ভাড়া দেওয়ার চেষ্টা করতেছে, বুঝছেন, যে দুইটাই দিয়ে রাখি। এখন ভাড়া হোক আর বেচা হোক, দুইটার একটা তো হইবই, কিছু তার করার নাই। এর জন্য ওই যে ভাড়ার ওই একটা সাইনটা নিয়ে আসে, একটু পরে এখানে লাগাবো, বুঝছেন। ভাড়ার ওই যে ওইখানে একটা সাইন আছে, ওই যে লেখা আছে না রেন্ট, দেখছেন ওই যে রেন্ট লেখা আছে। তো এখন এইটা আমি এখানে উঠানের ভিতরে লাগিয়ে দিয়ে যাবো। যদি কেউ দয়া টয়া করে ভাড়া টাড়া নেয় তাহলে তো হইলো, আর না হইলে তো নাই, কী আর করুন বলেন। এই যেভাবে যে রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা তো ভাই কবে শেষ হবে না আপনি জানেন, না আমি জানি, কিচ্ছু করার নেই ভাই। এই যে এই লোকটা দাঁড়িয়ে রয়েছে না, ওই যে এক সাইড দিয়ে গাড়ি চলতেছে, দেখতে পাচ্ছেন, সে এক সাইড দিয়ে গাড়ি চলতেছে। তো কাজে এক সাইডের গাড়ি বন্ধ রাখলে আবার আরেক সাইড দিয়ে গাড়ি আসে, ওই সাইডের গাড়ি বন্ধ রাখলে আবার এই সাইড দিয়ে গাড়ি আসে, এই হলো কাহিনি। তো এখন আমি এই যে ওই যে রেন্টের সাইন আছে, রেন্টের সাইনটা আমি এখানে লাগিয়ে দিলো। ভাই পেরেশানিতে আছে, মন দিল ভালো না, মন দিল ভালো না, বুঝছেন। দোয়া করেন আমার জন্য। আপনারা বাংলাদেশে থাইকা যেমন এক ধরনের অশান্তিতে আছেন ভাই, আমেরিকাতে আমি থেকে আমিও আরেক ধরনের অশান্তিতে আছি। এদিক হলো বাড়িঘরের ভ্যালু কমে গেছে, ভাড়া দিতে পারতেছি না। তারপরে এবার এটার বছরের ট্যাক্স আসে প্রায় $4,500। বাংলাদেশে প্রায় কত, 5 লাখ টাকা নাকি, বাংলাদেশে টাকা 5 লাখ টাকা শুধু বছরে বাড়ি ট্যাক্সই আমি দিই। এখন যদি বাড়ি বিক্রি না করতে পারি বা ভাড়া না দিতে পারি, তারপরে তো আছে বাড়ির মেনটেনেন্স আছে, বিভিন্ন খরচ টরচ আছে, মানে বিরাট প্রেশারের ভিতরে আছে। এত কিছু, এত কথা বলে ভাই আপনারা বিরক্ত হয়ে যাবেন, কিন্তু ভাই আমি আমার কথাগুলো ভুললাম, মনটাকে একটু হালকা করলাম, বুঝছেন। আর আমি তো আমার যত গোপন জিনিস আছে সব কিছু কম বেশি আমি ইউটিউবে ভিডিও করে দেখাই। তো ভাবলাম এইটার বাদ যাবে কেন, ভালো জিনিস যেমন দেখাই, খারাপ জিনিসও আপনাদের সাথে শেয়ার করা উচিত, যাতে আপনারা যদি ইন ফিউচার আমেরিকাতে আসেন বা যারা বর্তমানে আমেরিকাতে আছে, তো তারাও এখানকার যে সামাজিক সমস্যাগুলো রয়েছে, মানুষের সুখ দুঃখ হাসি আনন্দে যে প্রবলেমগুলো আছে, বুঝছেন, তারা সেগুলো জানুক, সেগুলো জানুক। এর জন্যই কাহিনি দেখলাম ভাই, আসলেই ভাই সিরিয়াস বড় ধরনের একটা বিপদে আছে, দোয়া করেন আমার জন্য। এখন ওই যে এই বাড়ি ভাড়ার যে রেন্টের সাইন আপনার জন্য বিভিন্ন ওয়ালে ওয়ালে লাগিয়ে রাখেন না, বাড়ি ভাড়া দেওয়া হবে, এখানে তো ওয়ালে ওয়াল লাগায় না, ওই যে মাঠের উপর ঘাসের উপরে ওই যে এই ধরনের রেন্টের সাইন দিয়ে যায়। তো এখন রেন্টের সাইন দিয়ে যেতেছি ভাই, দোয়া করেন আমার জন্য। দেখেন বাড়িটা বেচতে পারি কিনা। বাড়িটার যে বাজার দর আছে, বাজার দরের চাইতে প্রায় কত $20,000 থেকে $30,000 আমি এটা কমে দিচ্ছি, তারপর যদি বেচা হয়। আর এই বাড়িটা যে বিশাল বড় বাড়ি,
এর আগে তো ভিতরে আমি গিয়ে দেখাইছি, আজকে তো আর ভিতরে যাচ্ছি না, ভাড়াটি আছে। আজকে আমার বাড়ির ভিতরে গিয়ে দেখানোটা উদ্দেশ্যও না। তো এখন দোয়া করেন যদি ভাড়া হয়, এটা কমসে কম $2,500-3,000 বাড়ি, ভাড়া হওয়ার বাড়ি, কিন্তু এখন এটাকে $2,000 ভাড়া দিয়ে রাখছে। কেউ যদি এখন দয়া মায়া করে নেয়, এছাড়া তার আমার ভাই কিছু করার নেই। তো যাই হোক ভাই, আপনাদের জজ ভাইয়ের জন্য একটু দোয়া করেন। সালাম।